স্বাগত ডেডলাইন ঢাকায়, আপনাদের সাথে আছি আমি গোলাম কিবরিয়া। রসনাবিলাসী বাঙালির খাবারে এখন স্বাদের সঙ্গে যুক্ত হয়েছে সাজসজ্জা, নান্দনিক উপস্থাপন আর পুষ্টি সমন্বয়। রাঁধুনি হয়ে উঠেছেন রন্ধনশিল্পী। নানা কৌশল আর নান্দনিকতার প্রয়োগে রান্না এখন পাচ্ছে শিল্পের মর্যাদা। দেশি খাবারের পাশাপাশি রান্নায় যোগ হচ্ছে বৈশ্বিক দৃষ্টিভঙ্গি আর রেসিপি। রন্ধনশিল্পীরা পাচ্ছেন তারকার মর্যাদা। বাহারি খাবার আর তার পেছনের শিল্পীদের নিয়ে কথা হবে আজকে ডেডলাইন ঢাকায়। আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন বাংলাদেশ শেফ অ্যাসোসিয়েশনের সম্পাদক সাইফুর রহমান নিঝুম, আছেন রন্ধন বিশেষজ্ঞ লবি রহমান এবং হোটেল ওয়েস্টিনের সহকারী পরিচালক মোহাম্মদ আলামিন। স্বাগত আপনাদের। মাছে ভাতে বাঙালি একসময় শুনতাম আমরা, কিন্তু এখন দেখা যাচ্ছে মাছ ভাত প্রিয় বাঙালির খাদ্য তালিকায় অনেক কিছু যুক্ত হচ্ছে, নানা রকম পরিবর্তন আসছে। এই যে আমাদের খাদ্যাভ্যাসের একটা পরিবর্তন বা আমরা অ্যাডভেঞ্চারাস হয়ে উঠছি, এটার পিছনে কারণ কি মনে করেন? এটা অ্যাকচুয়ালি পৃথিবী তো ছোট হয়ে আসছে ইনফরমেশনের ব্যাপারে, হ্যাঁ। আর আমরাও অনেকে বাইরে যাচ্ছি, অনেক কিছু দেখছি। আর খাবারের যে অভ্যাসটা মানুষ যেখানে ট্রাই করে এবং ভালো খাবারটা পায়, সেটাকে যখন সে নিজে আবার খেতে চায়, সেই খাবারটাকে আবার মনে করে। কিন্তু অনেক সময় ইনগ্রেডিয়েন্টসটা পাওয়া সম্ভব হয় না বা অন্য কোনো কারণে, তখন হয় কি একটা এক্সপেরিমেন্ট হয়। সেই এক্সপেরিমেন্টের কবলে আমরা পড়ে গেছি। খাবার তো একটা অভ্যাসের বিষয়। একটা রেসিপি একভাবে রান্না থাকলে আমি যদি এটাতে খেয়ে অভ্যস্ত হই, আমরা দেখেছি যে বাঙালির যেটা ট্র্যাডিশনাল যেটা একটু অন্যরকম করে রান্না হলেই তারা নিতে চাইতেন, এরকম একটা মানসিকতা ছিল। এটা পরিবর্তন হয়েছে অনেকটা। গ্লোবালাইজেশন, সবকিছুর মধ্যে গ্লোবালাইজেশন আসছে। কারণ খাবারটা হচ্ছে কি আমাদের, আমরা আগে যখন দেখতাম যে আমাদের অভ্যাসের মধ্যে ভাত, মাছ, ডাল, শাক, সবজি সবকিছুই থাকতো এবং আমাদের নির্দিষ্ট কিছু মশলা আছে বা আমাদের নির্দিষ্ট কিছু হ্যাবিট আছে, সেগুলোর মধ্যেই থাকতাম। কারণ এখন আমরা পাস্তা খাচ্ছি, পিৎজা খাচ্ছি বা কোনো মেক্সিকান খাবার খাচ্ছি বা অ্যারাবিয়ান কোনো ফুড খাচ্ছি, হ্যাঁ, জাপানিজ ফুড ইভেন আমরা খাচ্ছি এখন। এইটার পিছনে কারণটা কি, আমরা অনেকে টেস্ট করে দেখার পরে দেখলাম যে না, ওটা তো খারাপ না, দে আর অলসো টেস্টি, হ্যাঁ, কিন্তু আমাদের মতো টেস্ট হবে না বলে ওইটা খাওয়া যাবে না, এমন কোনো কথা নাই। এটা কিন্তু গ্লোবালাইজেশনের একটা অংশ, যে খাবার কিন্তু মানে এক জাতি আর এক জাতিকে, এক নেশন, এক কান্ট্রি আর এক কান্ট্রিকে অনেক কাছে নিয়ে এসছে, একটা ফিউশন তৈরি হয়েছে। আজকে আমরা বাংলাদেশিরা পাস্তা দিয়ে পোলাও রান্না করছি, হ্যাঁ, তো এইটাও একটা ফিউশন। এটা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে পরের ব্যাপার, বাট হচ্ছে কিন্তু। হ্যাঁ, এই প্রসঙ্গেই যাচ্ছি একটু লবি রহমানের কাছে। এই খাবারের যে পরিবর্তনের কথা আমরা শুনলাম, এই পরিবর্তন কতটা আমাদের উপযোগী, আমাদের স্বাস্থ্যসম্মত বা আমাদের কালচার বলেন, ওয়েদার বলেন, সবকিছুর সঙ্গে কতটা খাপ খাচ্ছে? খাবারের পরিবর্তন বলতে খাদ্যাভ্যাসের পরিবর্তন, সেটা হচ্ছে কি, দেখবেন আপনি খেয়াল করে কি পরিবর্তন এসেছে। সবাই চাচ্ছে স্বাস্থ্যসম্মত খাবার, অসুখ বিসুখ থেকে বিরত থাকার জন্য খাবারটাকে চেঞ্জ আনার চেষ্টা করছে, সবাই স্বাস্থ্য সচেতন হয়ে গেছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের এখানে স্টিম ফুডটা বেশি চলে আসতেছে, বেকিং আইটেমটা বেশি আসতেছে, ভাজা পোড়ার দিকে লোকজন একদম অ্যাভয়েড করছে। তো সেক্ষেত্রে আপনি চিন্তা করেন যে ভাজা পোড়া ভালো নাকি বেকিং আইটেম ভালো নাকি স্টিম খাবারটা ভালো। কাজেই এটা তো আমাদের একটা পজিটিভ সাইড আমি বলবো, মানে স্বাস্থ্যসম্মত খাবারটাই মানুষ গ্রহণ করছে বেশি। হ্যাঁ, আর স্বাস্থ্যসম্মত খাবার বলতে ওই স্টিম ফুডটাই বোঝাচ্ছে ম্যাক্সিমাম। এবং এর পিছনে কারণ কি আমাদের সচেতনতা, স্বাস্থ্য সচেতনতা? হ্যাঁ, সচেতনতা অবশ্যই। আগে তো জানছি আমরা, ইনফরমেশন আসছে, হ্যাঁ, যে আগে পুষ্টি সম্পর্কে আমাদের কোনো ধারণাই থাকতো না। এখন বিভিন্ন চ্যানেলে আমি একটু বলতে চাই যে আমি প্রথম যে রান্নার পাশাপাশি পুষ্টি গুণ সম্পর্কে, ওই খাবারটা রান্না হচ্ছে তো কি পুষ্টি পাওয়া যায়, আমি নিয়ে এসেছি চ্যানেলের প্রথম। আমি একটু ইন্টারাপ্ট করব। ডাক্তার আরো আমাদেরকে বেশি শিখিয়ে দিয়েছে কি খেতে হবে। আমরা অনেক বেশি রোগ নিচ্ছি এখন। আপনি যাচ্ছেন ডাক্তারের কাছে, বলতেছে যে এটা খেতে পারবেন, এটা খেতে পারবেন না, কিভাবে খাবেন, এটা ভেজে খাবেন, হবে না, এটাকে সেদ্ধ করে খেতে হবে, এইভাবে। কিন্তু এখন তো আমাদের দেশের 16 কোটির মধ্যে মোটামুটি 90% সবাই রোগী আমরা। তো আমরা অনেক সচেতন না হলে আর কি হবে? ওই রোগটাকে অ্যাভয়েড করার জন্য, একটু ভালো থাকার জন্য, যতদিন বাঁচবো আমরা একটু যেন সুস্থ থাকতে পারি, সেজন্যই। সেটার জন্য কি আপনারা যারা রেসিপি দেন, নতুন নতুন খাবার আমাদেরকে পরিচয় করিয়ে দেন, তাদের দায়িত্ব কতটা আপনারা মনে করেন যে মানুষকে স্বাস্থ্যসম্মত খাবারের প্রতি? আমি বলবো আপা, আমি একটু বলি, অনেক বেশি। এইটা আমি একটা ডাক্তারের কাছে যাওয়ার আগে, আমি যেমন আমার টোটাল লাইফে আমি 3 বার ডাক্তারের কাছে গিয়েছি। এটা আমার বাধ্যকতা ছিল বলে আমি যেতে চাই না ডাক্তারের কাছে। এর জন্য আমার শরীর ঠিক রাখার জন্য আমাকে একটা ডায়েটের মধ্যে নিয়ে আসার চেষ্টা করবো, এবং সবারই তাই উচিত। এবং এই ডায়েটটা যেন আমার
প্রিভেনশন, প্রোটেকশন, ইমিউনিটি সবকিছু আমার শরীরে তৈরি করে, সেটাই কিন্তু ছোটকাল থেকে আমাদেরকে, আমরা তখন না জেনে খেয়েছি, আমাদের সেই, বাবা মারা অজ্ঞতা। খাইয়েছে। দ্যাট ওয়াজ এ ভেরি নাইস নিউট্রিশন অ্যান্ড ডায়েট। বাট এখন তো ফরমালিন আর অন্যান্য কেমিক্যালের কথা আমি এখন বলছি না, এই যে এটা মুখে চলে আসে। তো এইগুলা যখন আসছে, এই যুগে আমরা কিভাবে প্রিভেন্ট করব নিজেকে? তো আমাদের দায়িত্বটা কি? আপনি যদি ভালো খান, সুস্থ থাকেন, সুস্থ নিউট্রিশনিস্ট হিসাবে আপাও বলতে পারবে যে আমরা যদি ভালো খাবারটা প্রথমেই গ্রহণ করি, ওয়াই হ্যাভ টু গো টু দ্য ডক্টর? আমি তো আমাকে নিজেকেই আগে প্রিভেন্ট করছি, তারপরে না ডক্টরের কথা। হ্যাঁ, আমার স্বাস্থ্যটা খারাপ হওয়ার আগে তো আমি প্রিভেন্ট করতে হবে। আচ্ছা, তো এই জন্য আমাদের দায়িত্ব অনেক বেশি। অবশ্যই। আমি একটু অন্য দিকে যাচ্ছি, বিপণনের দিকে। জি জি প্লিজ। আমরা দেখেছি ইউরোপ, আমেরিকা সহ বিভিন্ন দেশে ইন্ডিয়ান খাবারের, ইন্ডিয়ান ফুড বলে যেটা পরিচিত, ব্যাপক চাহিদা এবং ব্যাপক প্রসার ঘটেছে। আমাদেরও তো নানা রকম ধরেন ইতিমধ্যে খুব পরিচিত ব্র্যান্ড আছে, হাজির বিরিয়ানির কথা বলেন, ফখরুদ্দিনের কাচ্চি, আমাদের বাকরখানি বা এরকম ঐতিহ্যবাহী, এগুলোকে ওই আন্তর্জাতিক পরিমণ্ডলে নিয়ে যাওয়ার পেছনে বাধাটা কোথায়, বা আমরা পারছি না কেন? ইনফ্যাক্ট আপনি যদি দেখেন ফখরুদ্দিনের কিন্তু অলরেডি ইট ইজ এ মাল্টিন্যাশনাল কোম্পানি নাও। ওদের কিন্তু দেশের বাইরে সিঙ্গাপুরে, অস্ট্রেলিয়াতে দে হ্যাভ দেয়ার ব্রাঞ্চেস। আর বাংলাদেশের ফুডগুলো কিন্তু আস্তে আস্তে যাচ্ছে। আপনি যদি ইভেন ইংল্যান্ডে দেখেন, ইন্ডিয়ান উই নো ইট অ্যাজ এ ইন্ডিয়ান রেস্টুরেন্ট, বাট বাংলাদেশি রেস্টুরেন্ট কিন্তু 5,000 প্রচুর ইন্ডিয়ান আছে। রেস্টুরেন্ট আছে লন্ডনে, বাংলাদেশের। সেটাই বললাম, বাংলাদেশি ওনাররা কিন্তু বাংলাদেশি, বাট আমাদের দেশের যেই ঐতিহ্যবাহী খাবারগুলো আছে আস্তে আস্তে কিন্তু গ্লোবালি এটা যাচ্ছে। বাট যে জিনিসগুলো আসলে ভেরি সিরিয়াস ইস্যু, যে আপনি যখন একটা ফুড দেশের বাইরে এটাকে লঞ্চ করবেন, কিছু বিষয় ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল, লাইক এটা কোয়ালিটি, তারপরে প্রপার রেসিপি। এবং এটা আমি দেশের বাইরে যদি দেখেন, ওরা কিন্তু খুবই হেলথ কনসিয়াস। যে কোনো ফুড আপনি কালকে লঞ্চ করলেন, মার্কেটিং করলেন, দে উইল নট বাই ইট। আপনি ওইখানে লোকজনকে কিন্তু আমি শিওর এটার জন্য আমাদের পর্যটন কর্পোরেশন দে হ্যাভ সামথিং টু ডু। ওরা দেশের বাইরে এই জিনিসগুলোকে আরো বেশি মার্কেট করতে পারে। আপনি যদি দেখেন ইন্ডিয়া কিন্তু পর্যটনে দে স্পেন্ড আ লট, ইভেন ওদের গভর্নমেন্ট পর্যায় থেকেও কিন্তু প্রচন্ড পরিমাণে মার্কেটিং করে। কিন্তু বাংলাদেশে আই থিঙ্ক উই হ্যাভ আ ল্যাকিং অন দ্যাট, বাট ডে বাই ডে ইট ইজ মুভিং। But এবং আমি দেশের বলছি, বাইরে যতটুকুনি আছে কিন্তু, বাট সবাই কেন জানি ইন্ডিয়ান রেস্টুরেন্ট হিসেবে খাচ্ছে, বাট ইভেন অনেক অনেক ইন্ডিয়ান এগুলো রেস্টুরেন্ট হ্যাঁ, কিন্তু বাংলাদেশি বাংলাদেশি food- হ্যাঁ, ফুড সার্ভ করে। বাংলাদেশি মানে, হ্যাঁ, বাংলাদেশি ফুড সার্ভ করে। আমরা দেখেছি আপনার ওয়েস্টিন হোটেলে বিভিন্ন রকম ফুড, আরাবিয়ান ফুড বলেন, জাপানিজ ফুড বলেন, এগুলোকে ইন্ট্রোডিউস করেন। ঢাকার বা বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবারগুলো নিয়ে সেই রকম আয়োজন আমরা শুধু ওয়েস্টার্নের কথা বলছি না, ওভারঅল দেখি না যে শুধু বাংলাদেশের খাবারগুলোকে প্রমোট করা বা এরকম না, ইনফ্যাক্ট উদ্যোগটা আমাদের, আপনারা নেন। আপনি যদি আমাদের রেস্টুরেন্টে গিয়ে থাকেন, আমাদের যে বুফে রেস্টুরেন্ট আছে তার একটা সার্টেন পার্সন কিন্তু বাংলাদেশি খাবার আমরা সেটা সার্ভ আছে, করি। সেটা মানুষের টেস্টের Serve জন্য, করি। কিন্তু প্রমোট করার জন্য আপনারা কি করেন? আমরা আপনার শুধু বলছি না, ওভারঅল বলছি আমি। ওভারঅল বাংলাদেশ থেকে হ্যাঁ, বাংলাদেশের সবগুলো 5 স্টার হোটেল বলেন বা না, restaurant আমাদের কিন্তু তারা- ফুড ফেস্টিভ্যাল হয়। আমাদের উই হ্যাভ আ সাইকেল, আমাদের বছরে ধরেন জানুয়ারি থেকে ফেব্রুয়ারি একটা ফুড ফেস্টিভ্যাল হবে, বাট উই হ্যাভ ইন পাইপলাইন এই বছরও ইনফ্যাক্ট আমাদের আছে, আমরা বাংলাদেশি ফুডের একটা ফেস্টিভ্যাল করব। আপনি যদি দেখেন এই বছর আমাদের যেই ইফতারের মধ্যে আমরা কিছু স্পেশাল আইটেম, যেটা আমাদের কমন আইটেম, হালিম, তারপরে জিলেবি, এগুলোর জন্য, Traditional যেগুলো। হ্যাঁ, ট্রেডিশনাল আইটেম। তো আমাদের ওয়েস্টার্ন স্ট্যান্ডার্ড রাখার জন্য উই হ্যাভ আ ইন্টারন্যাশনাল শেফ, বাট তারপরও আমরা কিন্তু এই দুইটা আইটেমের জন্য স্পেশালি রিক্রুটেড টু শেফ যারা এই জিনিসে এক্সপার্ট। বাংলাদেশের লোক যারা আমাদের রেস্টুরেন্টে আছে, অ্যাটলিস্ট ওরা যাতে দেশের প্রপার টেস্টটা পায়, সে ব্যাপারে ওয়েস্টার্ন ইজ কনসার্ন এবং উই আর প্ল্যানিং অন ইট। আমি আরেকটা প্রশ্ন নিয়ে আসছি আপনার কাছে, সেটা হচ্ছে যে ওই অন্যান্য দেশের সঙ্গে যদি তুলনা করি, বিশ্বের বিভিন্ন দেশে স্ট্রিট ফুডের একটা কালচার আছে। আমরা যদি এশিয়ার অন্যান্য দেশ দেখি বা ইউরোপে দেখি, আমেরিকায় দেখি, স্ট্রিট ফুড যেখানে সস্তায় পরিষ্কার পরিচ্ছন্ন মানসম্মত খাবার পাওয়া যায়, কিন্তু ঢাকায় আমরা এটা বা বাংলাদেশে আমরা এটা প্রচন্ডভাবে মিস করি। এইটা এই জায়গায় কি আমরা যেতে পারবো না, যে আমাদের দেশের আমরা সস্তায় ভালো খাবার রাস্তাতেই পেয়ে যাব? প্রতিবন্ধকতা পারবো, আমাদের একটু সময় লাগছে। এবং এখন দেখেন কিছু কিছু, আপনি এটা ঢাকার রাস্তায় দেখবেন, বাইরের শহরগুলোতে অবশ্য ঢাকা দেখে সারা দেশটাকে বিবেচনা করা ঠিক হবে না। না, ঢাকা নিয়েই কথা বলি, হ্যাঁ, ঢাকা নিয়ে কথা বলি। দেখবেন যে কিছু কিছু এখন ভ্যান আসছে, হ্যাঁ, যারা চেষ্টা করছে, ইয়াং ছেলেরা, হ্যাঁ, আবার অনেকে অ্যাব্রড থেকে এসে দেশে ওই এক্সপিরিয়েন্সটা নিয়ে এসে দেশে করার চেষ্টা করছে, যে আমরা একটা ভ্যান করলাম, এখানে ভালো ফুড দিব। কিন্তু হয়েছে কি, এখানে আপনার সারাউন্ডিং যে অ্যাটমসফিয়ারটা, এই অ্যাটমসফিয়ারটা কিন্তু অনেকটা সাপোর্ট করে না। আপনি কোথায় দাঁড়াচ্ছেন? একটা ড্রেনের উপরে দাঁড়িয়ে ভ্যানে আপনি বার্গার বিক্রি করতেছেন, হ্যাঁ, সাপোর্টিং নাই। কিন্তু ওর কিন্তু ইলেকট্রিসিটির অভাব আছে ওখানে, ওর কিন্তু গ্যাস নাই, ও কোনোভাবে কিভাবে করছে, হ্যাঁ। তারপরে যারা করছে একটা স্ট্রিট, আমার এখানে অনেক ধুলাবালি, অনেক দুর্গন্ধ, অনেক কিছু, আমরা তারপরেও খাচ্ছি, কারণ আমাদের আর কিছু করার নেই। আমাদের দেশে দেখেন চটপটি প্রত্যেকটা মোড়ে পাওয়া যায়, সবাই খাচ্ছে,
কতটা হাইজিনিক হেলদি ওটা কেউ দেখছে না। হ্যাঁ, আবার বিদেশি একটা ভ্যান আপনি যদি করেন ওই স্টাইলে, ওখানেও কিন্তু লোকজন কম যাচ্ছে দেন এই চটপটি থেকে। হ্যাঁ, কারণ মানুষ অভ্যস্ত এইটাতে, কিন্তু আমরা কিন্তু ম্যাসিভলি যেমন চায়নাতে বা থাইল্যান্ডে বা মালয়েশিয়া বা এখন কিন্তু ইউরোপে, সিঙ্গাপুর, যেখানেই বলেন এশিয়া থেকে কিন্তু স্ট্রিট ফুডটা অ্যাকচুয়ালি সারা ওয়ার্ল্ডে ছড়িয়েছে। বিশেষ করে চাইনিজরা কিন্তু এইটার জনক বলা চলে সারা পৃথিবীতে, এবং ইন্ডিয়ানরা, বাট আমরা আর কি সাবকন্টিনেন্ট, আমরা কিন্তু রাস্তার খাবার আস্তে আস্তে শুরু করেছি, সারা ওয়ার্ল্ডে কিন্তু এখান থেকেই গেছে। কিন্তু আমরা কি, আমরা হাইজিনে মধ্যে যেতে পারিনি, ওরা ওইটাকে ওইভাবে করে নিয়েছে। আমি যদি ভাইয়ের সাথে একটু ইন্টারাপ্ট করি, ধরেন আপনি আরেকটা জিনিস কিন্তু খুবই খেয়াল রাখতে হবে যে আমাদের সিটির মানে ইনফ্রাস্ট্রাকচার কিরকম, আমাদের ওয়েদারটা কিরকম। আপনি যদি ঢাকার রাস্তাতে দেখেন ইজ ফুল অফ ডাস্ট, আপনি স্ট্রিট ফুডটাকে এনকারেজ করবেন। ইভেন আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলি, আমাদের ওয়েস্টার্নের ঠিক পেছনে দেয়ার ওয়াজ দিস গাই, উনি একটা ইস্যু ছিল, ওনার একটা ভ্যান ছিল এবং ওখানে সে বার্গার সেল করতো, ইট ওয়াজ গুড, বাট আলটিমেটলি ইট ডিডন্ট ওয়ার্ক বিকজ আপনি দেখেন রাস্তার পাশেই ড্রেন, মানে আপনি একদিন দুদিন হয়তো প্র্যাকটিস বা ট্রায়াল করবেন, বাট লং রানে ইট ইজ ভেরি টাফ। আমরা একটা বিরতি নিয়ে আসি, আমরা আরো আলোচনা করব। সময় হলো একটা বিরতি নেওয়ার, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম ডেডলাইন ঢাকায়। খাবারের স্বাদের জন্য সবচেয়ে বেশি জরুরি কোনটি? ভালো কাঁচামাল, মশলা, রান্নার উপকরণ, নাকি রাঁধুনির মনোসংযোগ? আমি বলবো একটার সাথে একটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। আপনি কাঁচামাল ভালো পেলেন, বাট মশলাটা হলো না ভালো, যতই আপনি চেষ্টা করেন রান্না করতে সেটা ভালো হবে না। আবার দেখা গেল মশলা খুব ভালো বা আপনার মনোযোগ দিলেন না, সেটা মানে সবটার সাথে সবটাই রিলেটেড। আপনার মশলা ভালো হতে হবে, কাঁচামালটা ফ্রেশ যদি আপনি না পান, তাহলে আপনি যতই রস দিয়ে রান্না করেন এটা ভালো হবে না। আমার মনে হয় মনোযোগেরও দরকার, ভালো কাঁচামালেরও দরকার, ভালো মশলারও। আমাদের এখানে ভালো কাঁচামাল হ্যাঁ, জোগাড় করার ক্ষেত্রে আপনি কতটা প্রতিবন্ধকতার মুখে পড়েন? সবসময় পান না, সবসময় পাই না। সেটা তো আপনারাও জানেন, আমরাও জানি, সবসময় সবকিছু আমরা ওরকম ফ্রেশ তো পাই না। কেন পাই না? যারা নিয়ে আসে বাজারে বিক্রি করতে, তারা আমাদেরকে ওরকম ভাবে প্রোভাইড করতে পারে না, যার জন্য আমরা পাই না। আমাদের একটু সচেতন হইতে হবে যে কিভাবে আমরা পেতে পারি জিনিসটা, ওটা আমাদেরকে। অবশ্যই আমি এই প্রসঙ্গে যাচ্ছি একটু। 5 তারকা হোটেলের জন্য তো এটা একটা বড় চ্যালেঞ্জ, মানসম্মত খাবার পরিবেশন করা। যে হারে আমাদের এখানে ফরমালিন বা অন্যান্য কেমিক্যালসের কথা আমরা প্রতিদিন সংবাদ মাধ্যমে উঠে আসছে, আমি নিশ্চিত যে আপনাদের এখানে যারা বিদেশি অতিথি আসেন তারা নিশ্চয়ই খুব সন্দিহান থাকেন যে খাবারের মানটা কি হচ্ছে। এরকম কোনো কিছুর মুখোমুখি কি আপনারা হয়েছেন কখনো? হ্যাঁ, অবভিয়াসলি। আসলে যখনই কোনো ফরেনার বাংলাদেশে আসে, ইনফ্যাক্ট দেশের বাইরে বাংলাদেশের পিকচারটা একটু ডিফারেন্ট। লোকজন যখন আসে দে উইথ লট অফ ফেয়ার এন্ড অল দিস, বাট আমরা আমাদের ওয়েস্টার্ন হোটেলে আসলে উই আর নট ইনটু হার্ড সেলিং অফ ফুড। আমরা চেষ্টা করি কাস্টমারকে একটা এক্সপেরিয়েন্স দিতে। আপনি যদি ওভারঅল একটু বলেন। ওভারঅল যদি বলি, আমরা স্টার্টিং ফ্রম ইম্পোর্টিং অফ ফুডস, আমাদের কিন্তু আপনি দেখবেন ওয়েস্টার্নের আপনি একটা কমন ইসে আছে, মানে মানুষ হয়তো মনে করে যে ওয়েস্টার্নের ফুড বা 5 স্টার হোটেলগুলোতে ফুড একটু প্রাইস বেশি, বাট প্রাইস বেশিটার কিন্তু আসলে ইট ইজ জাস্টিফাইড। আমাদের অ্যারাউন্ড একটা 60% মতো ফুড কিন্তু ইম্পোর্টেড, এবং আমরা ইম্পোর্ট করি অথেন্টিক সোর্স থেকে। দেশীয় উৎস থেকে নিচ্ছেন না কেন? আমি সেটাতে আসবো, আমরা নিচ্ছি, বাট দেয়ার আর ফিউ ফুডস। ধরেন আমি স্টেকের জন্য আমার কিন্তু অস্ট্রেলিয়া থেকে বিফ আনতেই হয়, আমি বাংলাদেশে থেকে যদি নেই তাহলে আসলে প্রপার টেস্ট টাইম পাবো না। সো এই জিনিসটাতে কিছু ব্যাপার আছে যেটা আমি বাংলাদেশে ইচ্ছা করলেও নিতে পারি না, বাট দেয়ার আর ফিউ আইটেম যেটা আমরা বাংলাদেশ থেকে নেই। তো বাংলাদেশ থেকে যেগুলো নেন সেগুলোর মানটা কি আপনারা নিশ্চিত হয়ে নেন? হ্যাঁ, সেটা অবশ্যই আমাদের সোর্স আছে এবং আমাদের কোয়ালিটি অ্যাসুরেন্স টিম আছে। যখনই আমরা আমাদের পারচেজ ডিপার্টমেন্ট কোনো একটা ফুড নেয়, ইমিডিয়েটলি আমাদের যে কোয়ালিটি অ্যাসুরেন্স টিম তারা কিন্তু এটা চেক করে। আমি একটা কনফিডেন্সের সাথে বলতে পারি যে উই সেল ফুড বাট উই ডোন্ট সেল এনি ফরমালিন রিলেটেড ফুড। আমাদের ফুডে কিন্তু ফরমালিন নাই। এটা তো হলো ওয়েস্টার্নের ব্যাপার না, আমি শুধু ওয়েস্টার্ন আমি বলি যে জানতে চাচ্ছি যে বড় হোটেলগুলো সবগুলো আমি শিওর সবগুলো হোটেলই এই সিস্টেমটাই করে, বিকজ ওয়েস্টার্ন কিন্তু যেহেতু এটা ইন্টারন্যাশনাল হোটেল, আমাদের নিজস্ব একটা স্ট্যান্ডার্ড আছে। এবং আপনি যখন ওয়েস্টার্ন একটা ফুড খাবেন, আপনি শিওর দেখেছেন যে আমাদের ফুড যখন আপনি বিল পে করেন, ইউ সাইন আ ফিডব্যাক ফর্ম, আপনি কিন্তু ফিডব্যাক দিচ্ছেন এবং ওয়েস্টার্ন ম্যানেজমেন্টটাকে খুব সিরিয়াসলি নেয়। এটা যদি আমি ওই ফিডব্যাকটা নেই, এটাকে আমরা 10-এ রেট করি যে আউট অফ 10 কত পেলাম। সো আমি যদি 9ও পাই, দ্যাটস এ অ্যালার্ট ফ্রম মি। এখানে কিন্তু কোনো মানে দেয়ার ইজ নো মার্জিন অফ এরর। আমাদেরকে ওই জিনিসটা এনশিওর করতেই হয় যে ফুডের কোয়ালিটি যাতে 100% যেটা আমি ক্লায়েন্টকে প্রমিস করলাম ওইটাই যাতে থাকে।
আমাদের এখানে রেগুলার খাবার তো আমরা ওয়েস্টার্নে খাই না। না, না, ওইটাই সেটাই বলছি। আমি ওইটাই বলছি যে বলতে আমরা চাচ্ছিলাম। রান্নার ক্ষেত্রে ওয়েস্টার্নের কথা ধরছি না, বাংলাদেশে কিছু ওভারঅল five যদি star জানতে হোটেল চাই আছে। রান্নার ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হচ্ছে কি এখন এই মুহূর্তে মানসম্মত কাঁচামাল। আমাদের দেশের প্রোডাক্টগুলা সবচেয়ে ফ্রেশ। আমার পাশের গ্রামে, মানে লাইক ঢাকা থেকে একটু টঙ্গী গেলে বা পাশে গেলেই সমস্ত কিছু আছে, লাইক এনি ভেজিটেবলস, হ্যাঁ, ফ্রুটস। এখান থেকে রাজশাহী কত দূর? অনলি 280 কিলোমিটার। আস্তে আস্তে আমে ফরমালিন দ্বিগুণ, তিনগুণ, পাঁচগুণ হয়ে যাচ্ছে। তা আমরা এখন খুব ভীত এই সম্পর্কে। অ্যাকচুয়ালি 5 স্টার হোটেল, 4 স্টার হোটেল, তাদের ইয়েটা অন্যরকম, সবাই ওখানে যায় না। আপনাদের Exactly. গেস্ট আপনাদেরকে আপনারা ওইভাবেই ট্রিট করেন, জি। বাট আমি চিন্তা In করব general. ইন জেনারেল হোয়াট উই আর ডুইং, হোয়াট উই আর ইটিং, হোয়াট উই আর কুকিং। But আমরা কি সেক্ষেত্রে করছি? কিন্তু একটা ছোট্ট জিনিস আছে, ধরেন আমি ফরমালিন দিয়ে যে রাজশাহী থেকে যে আম আসে, এটাকে যদি আমি একটা স্যাম্পল হিসেবে নেই, রাজশাহী থেকে আম আসার মানে যে ট্রান্সপোর্টেশন যে সিস্টেমটা আছে, দ্যাটস নট স্মুথ। আপনি রাজশাহী থেকে ঢাকায় যদি একটা ফুড আসতে হয়, ইট উইল টেক ম্যাক্সিমাম 8 আওয়ার্স, বাট যখন ফুডটা এসে পৌঁছায় হয়তো দেখা গেল 15 ঘন্টা, 16 ঘন্টা, অনেক সময় যদি ফেরি পার হয়ে আসতে হয় 2 দিন থাকতে হয়। সো অবভিয়াসলি ওইটাকে জাস্ট ফ্রেশ রাখার জন্য কিন্তু আমাদের দেশের যারা বিজনেস করছেন আর কি, ওরা কিন্তু প্যারিশেবল আইটেমে যারা বিজনেস করে, ওরা কিন্তু ফর্মালিনটা দিচ্ছে, এবং এটার মনিটরিং যেই কমিটি বা যেই অথরিটিটা আছে, আম শিওর দে আর নট অ্যাক্টিভ, দে নট দ্যাট অ্যাক্টিভ। আদারওয়াইজ মানে আপনি যদি দেখেন একটা যদি অরেঞ্জের কথাই চিন্তা করেন, একটা অরেঞ্জ কিন্তু ইটস লাইক মানে একটা অরেঞ্জ 1 বছর একরকম থাকে, যেটা থাকা উচিত না। এটা হয়তো একটা প্যারিশেবল আইটেম, 7 দিন পরে নষ্ট হয়ে যাবে, কিন্তু আপনি একটা অরেঞ্জের শপে যান, দেখবেন যে একটা অরেঞ্জ মানে 6 মাস 1 বছর একরকম কেন থাকে। এবং এটা কিন্তু আমার চোখের সামনে হচ্ছে, আপনার চোখের সামনে হচ্ছে, বা যারা এটা মনিটর করার দায়িত্ব ওদের সামনেই হচ্ছে। বাট আলটিমেটলি এটা ওই ব্যাপারে আসলে আমাদেরকে মাইন্ডসেট আপটাও চেঞ্জ করতে সেটাই হবে। বলছিলাম যে আমাদের যে প্রধান ইনগ্রেডিয়েন্ট গুলা, আমাদের দেশের এই ভৌগোলিক অবস্থান এবং প্রাকৃতিক সবকিছু মিলে আমাদের ইনগ্রেডিয়েন্ট গুলো সবসময় ফ্রেশ থাকা উচিত, কারণ আমাদের দেশে সবকিছু হয়। হ্যাঁ, ইউরোপ পাগল হয়ে গেছে, ওদের কাছে কিচ্ছু নাই। আমাদের কাছে সমস্ত ভেজিটেবল, আমাদের এশিয়ান সাইডে, হ্যাঁ, বা এই টাইপের ট্রপিক্যাল কান্ট্রিগুলোতে, অথচ আমরা আমাদের নিজেদের প্রোডাক্ট উই আর জাস্ট ডিস্ট্রয়িং দ্য কালচার অফ, মানে আমাদের যে নেচার, হ্যাঁ, আমাদের যে অর্গানিক ফুড, এটা তো আমাদের দেশে আগে হইতো। ফরমালিন তো আমরা তৈরি করিনি, ফরমালিন তৈরি করছে উন্নত বিশ্ব, তাদেরই ওইগুলা প্রিজার্ভ করার জন্য আমরা এটাকে ডোজটাকে 10 গুণ বাড়িয়ে দিয়েছি। হ্যাঁ, আমার ছোট একটা প্রস্তাব আছে এই ক্ষেত্রে। প্রস্তাব আছে, বাংলাদেশ সরকার যেহেতু একটা আইন করছেন ফরমালিন নিয়ন্ত্রণে, আমার ছোট্ট বুদ্ধি থেকে আমার মনে হচ্ছে যে বাংলাদেশ সরকার যদি ফরমালিন মাপার যন্ত্রটা, ইটস লাইক ডায়াবেটিস মাপের যেরকম যন্ত্র বা এর থেকে আরো কম দামি হবে, এটাকে যদি মানে ম্যাসিভলি তৈরি করে বাজারে ছেড়ে দেয়, আমরা যদি কিনি, সবার পকেটে একটা ফরমালিন, মোবাইলের মতো একটা Like a ফরমালিন নিয়ে thermometer. ঘুরবো, আমার কিছু একটা কিনবো, আমি ওখানে চেক করে নিলাম ফরমালিন। এখন আইন করছে যেহেতু 14 বছর জেল, সশ্রম কারাদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, আমি তো ওর নামে কেস করে দিব। হ্যাঁ, কেন তুমি এটা ইউজ এভাবে করছো? আসলে বাট আমি সচেতনতা কিন্তু গড়ে বলবো তোলা এটা কোনো সম্ভব। সলিউশন না। না, এটা ওয়ান অফ দি না, সলিউশন। কেন না? এটা হতে পারে, যে আমরা যদি যতদিন সচেতন না হব, আমরা কি পকেটে নিয়ে নিয়ে ঘুরবো? মানে আমরা মেনে নিলাম প্রথমে যে করতে হবে সবটাতে এরকম। ফরমালিন আমাদের থাকবে, আসলে আমরা আরেকটু- মেপে নিব, আমরা হ্যাঁ। কতটা খাবো, এটা কি ঠিক? আমরা সচেতন না হই বা কি করবো? আমরা আসি আবার একটু রেসিপি আলোচনায়। নতুন একটা রেসিপি যখন আপনি ইন্ট্রোডিউস করেন বা ট্রাই করেন, কোন বিষয়টাকে গুরুত্ব দেন? এটা পুষ্টিমান, খাদ্যগুণ, নাকি এটার দামের বিষয়টা, কোন বিষয়টা বেশি অ্যাকচুয়ালি গুরুত্ব সবকিছুই পায়? আপনি যেগুলো বললেন, ইটস সবকিছুই একটা ফরম্যাটের মধ্যে। হ্যাঁ, ইটস মানে ফর্মুলা, যে 3টা জিনিস নিয়ে আমি কি করব। প্রথমে আমি যেটা করি, আমি একটা খাবার তৈরি করার সময় আমি টেস্টটা বোঝাতে চেষ্টা করি। টেস্টের মাধ্যমে নিউট্রিশনটা আসে, হ্যাঁ, যে এটার ভিতরে কি আছে, কি খেলে, আর দামটা আসে। আমি ধরেন একটা খুব দামি জিনিস নিলাম যেটা আমাদের দেশে পাওয়া যায় না, লাইক চেরি টমেটো, আমাদের দেশে পাওয়া যায় না। এখন আমি কি করব? আমি প্রতিদিন চেরি টমেটো দিয়ে আমি পাস্তা বানায় খেতে পারবো না, আমি তখন নর্মাল টমেটো নিব। নিউট্রিশন সবকিছু কিন্তু একই। তখন কি হবে, আমার প্রাইসের ব্যাপারটা চিন্তা করব। আমি সবসময় চিন্তা করি ইনগ্রেডিয়েন্ট, আমার কাছে যা ইনগ্রেডিয়েন্ট আছে ওইটা দিয়ে আমার নলেজ থেকে এবং আমার এক্সপিরিয়েন্স থেকে আমি একটা খাবার তৈরি করলাম, ওটা কতটুকু টেস্টি হলো, দ্যাট ইজ মানে ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড মেজর ফ্যাক্টর ফর মি। হ্যাঁ, এরপরে আমি আসি দামের। যদি দেখি যে হ্যাঁ, চেরি টমেটোর জায়গায় আমার এমনি টমেটো করলে আমার এটা দাম কমে যাচ্ছে, আমি পাবলিককে দিতে পারবো, তখন আমি ওইটা চিন্তা করি। আমাদের বিভিন্ন টিভি চ্যানেলে এখন প্রচন্ড রকম রান্নার অনুষ্ঠান দেখা যায়, বিশেষ করে এখন তো অনেকগুলো হয়েছে। এই রান্নার অনুষ্ঠানগুলো আমাদের যারা রান্নায় আগ্রহী তাদের রান্না শেখাতে বা শিখতে কতটা ভূমিকা রাখছে? অনেক বেশি ভূমিকা রাখছে। আমি কয়েকজনকে এরকম জিজ্ঞেস করেছিলাম যে তোমার স্কুল কেমন চলছে। মনে করেন একজন স্কুল চালাচ্ছে, রান্না প্রশিক্ষণ দিচ্ছে কোনো ট্রেনিং সেন্টারে, কিন্তু এই অনুষ্ঠানগুলো চললে তো স্কুল বন্ধ হয়ে যাওয়ার কথা। এক্স্যাক্টলি। সে বললো যে তোমাদের এই বিভিন্ন জায়গায় তোমরা রান্না শেখাতে শেখাতে আমাদের বিজনেস একদম ফ্লপ, আমরা এখন কিছু করতে পারছি না।
মানে তোমাদেরটা দেখেই তারা শিখতে চাচ্ছে, কাজে আমাদের এটা ভালো যাচ্ছে না, এরকম কথা শুনি আমরা আর কি। তো কাজে আমার মনে হয় যে এটা কোনো পজিটিভ একটা দিক। না, আই এগ্রি, আই 100% এগ্রি। আপনাদের ওখানে কোনো একটা খাবার খেয়ে কারো খুব ভালো লাগলো, একজন গ্রাহক ধরেন সাধারণত যদি রেসিপিটা জানতে চায় সেটা কি আপনারা বলে দেন নাকি বিজনেস সিক্রেট? সর্ট অফ বিজনেস সিক্রেট। হ্যাঁ, বলেন না। বলি না। ঠিক আছে, আমি একটা বিরতি নিয়ে আসি, আবারও একটা বিরতি, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম ডেডলাইন ঢাকায়। বাংলাদেশে এখন নানা রকম ফুড চেইনগুলো চলে এসেছে, যেমন কেএফসি, পিৎজা হাট, নান্দুজ, বারিস্তা, আরও অনেকগুলো। এগুলো কি আমাদের দেশীয় খাবারগুলোর ক্ষেত্রে কোনো হুমকি বা কোনো রকম প্রবলেম? হুমকি? আমাদের রেস্টুরেন্ট দেশীয় যেগুলো আছে। আচ্ছা, হুমকি কিনা আমি বলতে পারবো না, ওই 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 কাছে যেতে চাচ্ছি না, বলবো হেলদি কিনা সেই ক্ষেত্রে আমি বলতে পারি। সেটাই বলুন। হ্যাঁ, সেটা হচ্ছে যে খুব স্বাভাবিক, আপনার বাচ্চারা এগুলো বেশি খায়, ফাস্টফুড গুলা টিফিনে বাচ্চারা নিয়ে যায় স্কুল কলেজ সব জায়গায়। এটা যদি মায়ের হাতের একটু ছোঁয়া লাগিয়ে কোনো রকম একটু মা তৈরি করে যায় বাসায়, ভাই একটু আগে বলছিল বাসায় যাই থাকুক না কেন ওইটা দিয়ে যেটা তৈরি করবে এটা তোমার ক্রিয়েটিভিটি, ওরকম করে যদি একটা বার্গার বা একটা পিৎজা বাচ্চাকে বানিয়ে দেওয়া যায়, সেক্ষেত্রে কমার্শিয়াল তো কিছুটা হবেই। দোকানে যেগুলো ফাস্টফুডের বিক্রি হয়, আমি বলবো না একেবারেই খারাপ, এখন যেগুলো হচ্ছে ভালো, বাট আমার মনে হয় যে যতটা সম্ভব সেটা অ্যাভয়েড করে ঘরের খাবারটাই বাচ্চাদের বেলায় বাচ্চাদের খাওয়ানো জন্য। উচিত। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আর এই যে খাবার, আরেকটা অভ্যাস আমরা দেখেছি পশ্চিমা বিশ্বে, বিশেষ করে দেখা যায় যে ফ্রোজেন ফুড, যে নানা রকম তৈরি খাবার থাকে সেটাকে একটু রান্না করে, এখন আমাদের দেশে এটা ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে। এই খাবারগুলো আপনারা কেমন? ভেরি ভেরি নেগেটিভ। হ্যাঁ, আমি অনেকদিন দীর্ঘ 22 বছর আমি বিদেশে ছিলাম। আপনি পশ্চিমা বিশ্ব যেখানে এখন তো বলছেন, বাংলাদেশের সসেজ নাগেট বলেন বা বিভিন্ন রকম এটা আমাদের দেশে যেটা হচ্ছে Processing অপভ্রংশ মিথ্যা। যেটাকে বলে, হ্যাঁ, খারাপ দিকে যাচ্ছে খাবারের। এই 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 ডাইভার্সিটি আচ্ছা, যেটা হচ্ছে, আরেকটু বলেন, এই যে এই কালচারটা পশ্চিমা বিশ্বে কেন গড়ে উঠেছে আর আমরা কেন এটা নিচ্ছি এখন? ওদের দেশে কেন গড়ে উঠেছে, দ্যাট ইজ ওরা 20 বছর বা 30 বছর আগে ওদের লাইফটা এরকম ফাস্ট শুরু হয়েছে। অনেক মানে লাইফটা কি হয়েছে, সারাদিন কাজ, হ্যাঁ, সময় নাই, কিছু একটা পেলো ওইটা। আমাদের দেশে এইটা এখন মাত্র শুরু হয়েছে কিছু কিছু আমাদের বড় বড় শহরগুলোতে, যে আমাদের সময় নেই, আমাদের তাড়াতাড়ি কিছু একটা খেতে হবে। হ্যাঁ, আমরা ফ্রোজেন ফুড একটা বের করে একটা নাগেটস নিয়ে আমি ভেজে আমার 5 মিনিটে খাওয়া শেষ, বাট আই এম নট থিঙ্কিং অ্যাবাউট মাই হেলথ। হ্যাঁ, আমি এটা খাবো 2 বছরের 3 বছরের মাথায় আমার কি হবে, এটা কিন্তু ঠিক না। হ্যাঁ, পশ্চিমা বিশ্ব কিন্তু অর্গানিক ফুডে চলে যাচ্ছে। হ্যাঁ, আবার ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, আমরা কিন্তু এখন ওইটাকে আঁকড়ে ধরছি। এটা কেন খারাপ আপনি বলছেন? এটা একটা, আপনি অবশ্যই আপনি একটা ফ্রোজেন মাংস আপনি যখন এটাকে শক টেম্পারেচার ওরা করে, শক টেম্পারেচার মানে আপনার 2-3 সেকেন্ডে একটা মাংসের টুকরা পুরাটা বরফ হয়ে যাচ্ছে, হ্যাঁ, -80-90-তে দিয়ে ওরা, বা আরও বেশিতে। তো এইটাকে যখন মাংসটা একটা শ্রিঙ্ক করে এবং মাংসের মধ্যে যে গুণগত মানগুলা, এগুলোকে বিশাল একটা ভাইব্রেশন তৈরি হয়। আর ব্যাকটেরিয়া, হ্যাঁ, ব্যাকটেরিয়াটা প্রিজার্ভ করে ঠিকই, কিন্তু বেশিরভাগ ব্যাকটেরিয়া মরে যায়। আমরা কিন্তু মাংসটা খাই বা ফ্রুটস খাচ্ছি, আমরা কিন্তু সাথে কিছু ব্যাকটেরিয়া খাচ্ছি, উপকারী ব্যাকটেরিয়া, এগুলো কিন্তু থাকে না। হ্যাঁ, আবার অপকারী ব্যাকটেরিয়া কিন্তু অনেক বেশি টেম্পারেচারে ওরা টিকে থাকে, আর উপকারী ব্যাকটেরিয়া কিন্তু অনেক বেশি টেম্পারেচারে, কম টেম্পারেচারে বা বেশি টেম্পারেচারে থাকে না। সেই জন্য খাবারও রান্না কিন্তু আমরা যেরকম মাংস সিদ্ধ করে কষিয়ে অনেকক্ষণ ধরে 1 ঘন্টা ধরে 2 ঘন্টা ধরে মাংস রান্না করি, মানে আমাদের জন্য খুব একটা হেলদি ফুড না। তো এই যে ফ্রোজেন ফুডটা, যেটা এই কালচারটা বাংলাদেশে অলরেডি এসছে, যেটার জন্য আমি এটা খুব নেগেটিভলি দেখি। আমাদের দেশে সবকিছু ফ্রেশ পাওয়া যায়, আমরা যদি একটু কষ্ট করি, আমরা কেন এখান থেকে দূরে সরে যাব, কেন খারাপটা নিব? কিন্তু পুরোপুরি আবার কিন্তু আপনি এই জিনিসটাকে বন্ধ করতে পারবেন না, লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেছে। এখন নরমালি আগে তো মারা ধরেন হোম বেস ছিল, এখন কিন্তু সবাই কাজ করে, সো আপনার কিন্তু ওই সময়টা নেই যে আপনি একটা খাবার সকালে বানাবেন। আপনার কাছে আসছি, আপনার তো বিভিন্ন বড় হোটেলে কাজ করার অভিজ্ঞতা আছে। এই যে একটা কথা শুনি প্রায়, এটা আলোচনা হয় যে বড় রেস্টুরেন্টগুলোতে, বড় হোটেলগুলোতে, সেগুলো রেস্টুরেন্টগুলোতে খাবারের উচ্চ মূল্য থাকে। এগুলোতে কেন উচ্চ মূল্য থাকে আর একটু কমিয়ে আনা সম্ভব কিনা? দেখেন, আমাদের উচ্চ মূল্য আসলে মেইন রিজনটা হলো, আমি আগে একবার বললাম যে আসলে ইম্পোর্টেড অনেক আইটেম থাকে এবং আমরা কিন্তু আসলে প্রপারলি ডিউটি পেইড, মানে এখানে কোনো আন্ডার টেবিল ইস্যুস নাই।
এরপরে তার মানে কি আসলে অন্য হোটেলগুলোতে আছে? অন্য না দেশে? না না কোথাও নাই, আমি শিওর, আমি অন্যটাতে যাই না, বাট আমারটাতে নাই, সেটা আমি কনফিডেন্টলি না, বলতে আমরা পারি। ধরে নিচ্ছি কারোটাতেই নেই। কারোটাতে নাই, দ্যাট ইজ ওয়ান রিজন। তারপরে দেখা যেটার উপর ওভারহেড থাকে। আপনি যখন ওয়েস্টার্নে একটা ফুড খাবেন, ইউ আর নট অনলি হ্যাভিং দ্য ফুড, ফুডের সাথে কিন্তু আপনি ফুড অ্যাটমসফিয়ারটা নিচ্ছেন, সার্ভিসটা নিচ্ছেন, আমার ক্রোকারিজ, কাটলারিজ, হলওয়্যার, গ্লাসওয়্যার, সবগুলোরই একটা প্রাইস কিন্তু ইনক্লুড হয়। অন টপ অফ দ্যাট, মানে আপনি যখন ফুড কোয়ালিটিটাকে এনশিওর করবেন এবং ইফ ইউ ওয়ান্ট টু প্রোভাইড ইউর গেস্ট বেস্ট কোয়ালিটি ফুড, ওই সময় আসলে প্রাইসটা হাই হয়ে যায়। আমরা কিন্তু আসলে ওইভাবে আমাদের ফুড কস্ট কিন্তু রিয়েলি হাই। আমরা যে টাকা সেল করি, উই ট্রাই টু গিভ মানে প্রপার ভ্যালু ফর মানি, ইভেন দো প্রাইসটা একটু বেশি মনে হতে পারে আপনি যদি লোকাল রেস্টুরেন্টগুলোর সাথে চেক করেন, বাট ফর এক্সাম্পল আমার এখানে যদি আপনি টেস্টে লাঞ্চ করেন, ইট উইল কস্ট ইউ 5,000 টাকা, বাট আলটিমেটলি ইউ আর হ্যাভিং 5,000 টাকা ফুড। আমরা কিন্তু ধরেন 2,000 টাকার ফুড দিয়ে 5,000 টাকা নিচ্ছি না, ব্যাপারটা অনেকটা ওই রকম যে আমি যে ফুডটা দিচ্ছি দ্যাট ইজ অথেন্টিক কুইজিন এবং প্রতিটা জিনিসই প্রপারলি চেক করা এবং স্বাস্থ্যসম্মত, ইউ আর হ্যাভিং এ হেলদি ফুড। ইভেন ওয়েস্টিন এখন রিসেন্টলি যে জিনিসটা করেছে, ইটস এ অ্যাবসলিউটলি ওয়েস্টার্ন কনসেপ্ট। আপনি যদি আমাদের বুফেতে খান, বুফে কিন্তু একটা পোরশন আছে যেখানে আমরা বলি সুপার ফুড, মানে ফুডের মধ্যে কিছু আইটেম আছে যেটা আপনাকে হেলথ ওয়াইজ ইজ ভেরি হেল্পফুল। ওই আইটেমগুলো আমাদের ডেজার্টে বলেন, আমাদের মেইন ডিশে বলেন, দ্যাট ইজ ইনক্লুডেড। এবং আরেকটা কনসেপ্ট আমরা যেটা করেছি যে দুইটা আইটেম যেটা ইন্ডিভিজুয়ালি হয়তো দে আর এফেক্টিভ, বা দুইটাকে এক করলে ইট উইল বি মোর এফেক্টিভ। তো ওই জিনিসগুলো আমাদের ফুডে ইনক্লুড করা। তার মানে আপনারা হেলথ কনসিয়াস 100% মানুষের জন্য কিছু জি জি, অফ ব্যবস্থা কোর্স, রাখছেন। আমাদের প্রত্যেকটা আইটেমে মানে প্রত্যেকটা মেনুতেই ইনফ্যাক্ট আমাদের কিছু সুপার ফুড আছে। অবশ্যই আপা, আমাদের মূলত ঐতিহ্যবাহী খাবারগুলো পুরন ঢাকা থেকে উদ্ভব, যেমন হাজির বিরিয়ানির কথা বললাম, আল রাজ্জাক আছে সেখানে, পুরন ঢাকার বাকরখানি বা পুরন ঢাকার খাবারের তো নাম আমরা সবাই জানি যারা ভোজন রসিক। এখন দেখা যাচ্ছে তাদের প্রত্যেকেরই শাখা খুলছে বিভিন্ন জায়গায়। হাজির বিরিয়ানির অনেকগুলো শাখা আমরা দেখেছি, ফখরুদ্দিন তো অনেকগুলো খুলেছে। এরকম এই যে শাখা খুলছে, এতে কি মানটা সঠিকভাবে তারা ইয়ে করতে পারছে? ধরেন হোটেল স্টারের কথাই যদি ধরি, একই মান কি তারা দিতে পারছে? আমরা জানতাম, যেমন একটু যদি বলে রাখি, হাজির বিরিয়ানি একসময় আমরা জানতাম যে 2টা হাঁড়িতে রান্না হয়, এর বেশি তারা রান্না করে না দীর্ঘদিন। আপনার পারিবারিক ঐতিহ্য হাজির সঙ্গে আপনার যোগাযোগ আছে আমরা জানি। তো এই জায়গাটা যদি একটু বলতেন, যখন বেশি রান্না হয় তখন কোয়ালিটিটা ধরে রাখা যায় কিনা? আগে যেরকম যিনি আসল মালিক ছিলেন, আমরা আপনি জানেন আমাদের খুব ক্লোজ, তো আগে সত্যি কথা 2 হাঁড়ি, সকালে 2টা হাঁড়ি, সন্ধ্যায় 2টা হাঁড়ি, এর বেশি হতো না। আমরা ছোটবেলা থেকে শুনে আসছি যে তো 2 হাঁড়ি এখন রান্না। সে নেই, তার যে নেক্সট জেনারেশন এটা করছে, সে হয়তো ভাবছে যে আমার বাবা এটা করে গিয়েছে, এখন তো সবকিছু চাহিদা বেড়ে গেছে, এখন 2টা কেন, আমি 4টা করব। সেই ক্ষেত্রে কিন্তু 4টা করছে। তো 4টা পর্যন্ত, 6টা পর্যন্ত ঠিক আছে, তারপরে যে কি হবে, তারপরের জেনারেশন কি করবে, সেটা একটা ভাবার বিষয়। মানে রান্নার কি এমন কোনো বিষয় আছে যে কোয়ালিটির সঙ্গে কোয়ান্টিটির কোনো সম্পর্ক? এটা আমি আপনার কাছেও জানতে চাই। আমি বলছি, আমি বিদেশি কিছু ইসের নাম উল্লেখ করতেই হবে, লাইক ম্যাকডোনাল্ডস, কেএফসি বা পিৎজা হাট, এর অটোমাইজেশন, এখানে মানুষের ফ্যাক্টরটা খুব কম, মোটামুটি একটা ফর্মুলার মধ্যে চলে আসছে, সব অটোমেটিক। কিন্তু কাচ্চি বিরিয়ানি কিন্তু সেটা হবে না। কাচ্চি বিরিয়ানি ইজ নট লাইক দ্যাট, ইউ হ্যাভ টু পুট ইউর ব্রেইন এন্ড মাইন্ড এন্ড সোল, এভরিথিং ইজ দেয়ার। হ্যাঁ, হ্যাঁ, আমি ওইটাই বললাম, সোল। তো এইখানে কাচ্চি বিরিয়ানি আজকে আমি কারো নাম উল্লেখ করছি না, আজকে এখানে একটা, ওইখানে একটা, এখানে একটা, 3টা বানাইলেন। এখন 3টা শেফ এখানে কিন্তু মানে আছে, দে আর ডুইং ডিফারেন্ট। আমরা জানি যেটা তারা পাঠিয়ে দেয় রান্না করে, একটা সোর্স থেকে, বেশিরভাগ ক্ষেত্রেই তাই হয়। একটা শেফের পক্ষে এক জায়গায় রান্না হয়, এক তারপর জায়গায় পাঠিয়ে দেওয়া হয়। ঠিক আছে। এখন আপনার ডেকচি কিন্তু ওখানে 20টা 25টা বা আরো বেশি, আমি জানি না কত, কারণ দেয়ার সেল ইজ ট্রিমেন্ডাস, তাই না, অনেক বেশি, অনেক। তো সেখানে এখন তাদের উদ্দেশ্য কিন্তু মহৎ, যে আমরা বেশি মানুষকে আমরা উত্তরের একজনের পক্ষে সেবা আপনার দিচ্ছি। পুরন ঢাকায় যাওয়া সম্ভব না প্র্যাকটিক্যালি। অ্যাকচুয়ালি লাঞ্চ করব, আর সবারই খেতে ইচ্ছা করে গুলশান অনেক থেকে, সময়। অবশ্যই ব্র্যান্ডিং হওয়া উচিত। আমার মতে কাচ্চি বিরিয়ানি সারা বাংলাদেশে, মানে ম্যাকডোনাল্ড সারা পৃথিবীতে যত আছে তত আমাদের নান্নার বিরিয়ানি বলেন, হাজির বিরিয়ানি বলেন, ফখরুদ্দিন, এগুলো হবে, হইতেই হবে। এরা আসলে আমরা খুশি। কোয়ালিটির প্রশ্নটা কিন্তু লজিক্যালি কিন্তু আপনি যদি দেখেন, সম্ভব কিন্তু আসলে কোয়ালিটি মেইনটেইন করা। ইফ ইউ সেট আপ প্রসেস, অবশ্যই সম্ভব। প্রসেস যদি সেট করে রাখেন, ফর এক্সাম্পল আমার রেস্টুরেন্টে, আমার হোটেলের কথা যদি বলি, আমার শেফ কিন্তু চেঞ্জ হয়, বাট আপনি টেস্টে খুব বেশি ডেভিয়েশন পাবেন না, বিকজ উই হ্যাভ আ সেট প্রসেস। রেসিপিটা ফলো করতে হবে। কিন্তু হয় না,
that is দুইটা শেফ negligible. হবেই, আপনি হয়তো যতই 5% deviation হবে, মানে এটা একজন একটা মানুষ institution ফর্মুলা এর cancel ক্ষেত্রে করে। একজন মানুষও দুইবার রান্না করলে জি, জি, দুরকম জি, হয়। সেটাই। এক্স্যাক্টলি, এটা আমি বলতে এটা একটা ইনস্টিটিউশনের মধ্যে দিয়ে আসতে হবে। হ্যাঁ, হাজির বিরিয়ানি যদি ইনস্টিটিউট থাকে, যে ইনস্টিটিউট বলতে আমি বলছি যে প্রপার ট্রেনিং এর মধ্যে প্রত্যেকটা লোক বের হচ্ছে। এই জায়গাটা একটু আসি, বাংলাদেশে কি রান্নার জন্য মানে ইনস্টিটিউট গড়ে উঠেছে বা উঠছে না কেন? আমরা কনসিয়াস বলছি, আমি খুবই মানে আমি একটা ইসের সাথে জড়িত, বাংলাদেশ শেফ অ্যাসোসিয়েশন। হ্যাঁ, বাংলাদেশ শেফ অ্যাসোসিয়েশনের আমরা চাচ্ছি যে বাংলাদেশের শেফরা একটু স্মার্ট হোক এবং ট্রেইনড আপ হোক। হ্যাঁ, বাংলাদেশে এইটা একটা এখন সারা পৃথিবীর ইকোনমিক যে উপরে বিশাল প্রভাব কিন্তু আমাদের এই ইন্ডাস্ট্রিটা। হ্যাঁ, অথচ দেখেন ইন্ডিয়া পার্শ্ববর্তী দেশ সারা পৃথিবী কন্ট্রোল করছে শেফ দিয়ে, হোটেল ওনারা বলতে আমরা পারবে যেমন আমি চেষ্টা হোটেল করছি ম্যানেজমেন্ট। বাংলাদেশে প্রথম উমেন্স কুলিনারি অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, সেটা সেক্রেটারি হিসেবে আমি কাজ করছি। তো আমিও চেষ্টা করছি জিনিসটা আমরা নিজেদের অবস্থান থেকে চেষ্টা করছি যে আমরা আমাদের কুকদেরকে, হ্যাঁ, আমাদের যারা এই ওরিয়েন্টেড তাদেরকে একটু একটু করে উপরে ওঠানোর জন্য। হ্যাঁ, স্মার্ট বলতে আমি প্রশিক্ষণ বলছি যে দিয়ে। স্মার্ট টু দা মানে পয়েন্ট হচ্ছে ফুড। হ্যাঁ, ফুডটা যেন পরিবেশন করা, তৈরি করা, হাইজিন, হেলথ, এগুলোর ব্যাপারে স্মার্ট হয়। অবশ্যই। আমি একটু যাচ্ছি আপনার কাছে, আপনারা যখন শেফ অ্যাপয়েন্ট করেন কোন জিনিসটা দেখেন আপনারা, কোনটার উপর আমাদের জোর দেন? মানে আমাদের তো যিনি মানে হেড শেফ থাকেন, মোস্টলি উনি হয়তো এক্সপার্ট থাকেন আর কি দেশের বাইরে থেকে, ওনার এক্সপেরিয়েন্সটা অবভিয়াসলি বেশি ইম্পর্টেন্ট। না, দেশীয় যাদেরকে আপনারা দেশি recruit যারা করেন। আছে এক্সপেরিয়েন্সটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, আর কিভাবে আপনারা হেড হান্ট করেন, কি প্রসেসটা কি? এটা তো নিশ্চয়ই পত্রিকা বিজ্ঞাপন না দিয়ে না, না, হয় পত্রিকা বিজ্ঞাপন দিয়ে যে হয় না তা না, বাট মোস্টলি হয়তো রেফারেন্স থাকে, ওনার প্রিভিয়াস এক্সপেরিয়েন্স আছে দেশের বাইরে কাজ করার বা অন্য রেস্টুরেন্টে কাজ করার। মানে উই ওয়ান্ট টু হায়ার সামবডি হু উইল মেইনটেইন আওয়ার কোয়ালিটি। সেই ক্ষেত্রে তারপর উনি প্রবলেমটা যখন কি? আমার এখানে হ্যাঁ, রিক্রুট হন, সেক্ষেত্রে প্রবলেমটা সরি, হ্যাঁ। ওনরা কিন্তু কোনো নতুন শেফ তৈরি করছেন না। আমি সেটাই বলছি হ্যাঁ, যে ওনরা আপনারা- কিন্তু রেডিমেড পাচ্ছেন। না, সেটাই স্বাভাবিক, একটা লাইক ওনরা প্রতিষ্ঠিত জায়গায়। মেসি, নেইমারকে নিচ্ছেন। হ্যাঁ, ওনরা কিন্তু নতুন কোনো প্লেয়ার তৈরি না, করছেন সেটা ওদের দায়িত্ব না। দায়িত্ব আমাদের না, player- করছেন না। আমি সেটাই বলছি হ্যাঁ, যে ওনরা আপনারা- কিন্তু রেডিমেড পাচ্ছেন। না, সেটাই স্বাভাবিক, একটা লাইক ওনরা প্রতিষ্ঠিত জায়গায়। মেসি, নেইমারকে নিচ্ছেন। হ্যাঁ, ওনরা কিন্তু নতুন কোনো প্লেয়ার তৈরি না, করছেন না। সেটা ওদের দায়িত্ব না। দায়িত্ব আমাদের না। প্লেয়ার আছে কিন্তু হ্যাঁ। আমরা ধরেন মানে মেসি নেইমারকে কোচ করার জন্য উই হ্যাভ আ হেড শেফ, বাট আমাদের যারা ট্রেনি আছে এখন কিন্তু অনেকগুলো ইউনিভার্সিটি আছে যারা আসলে হসপিটাল ম্যানেজমেন্টের উপরে ডিগ্রি দিচ্ছে, সো দে কাম টু আওয়ার ইনস্টিটিউট, তো আলটিমেটলি ওদের কিন্তু প্রপারলি ট্রেন করা হয়। জি, ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। এই ছিল আজকে ডেডলাইন ঢাকায়। দেখা হবে আগামী শুক্রবার এই সময়। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।